আজকে বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব। আগের দিন বায়ুচাপ মণ্ডলগুলো আলোচনা করেছি এবং ছবিতে তোমাদের দেখিয়েছি কোথায় কী ধরনের বায়ুচাপ বলয় আছে। বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক খুব নিবিড়, তাই আজকে পড়ার বিষয় হচ্ছে বায়ু প্রবাহ বা উইন্ড। দেখো, চ্যাপ্টারটাকে ভাগ করেছি। প্রথমে সেকেন্ড আসবে বায়ু প্রবাহ বায়ু স্রোতের মধ্যে পার্থক্য। থার্ড আসবে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। এটা একটু ভালো করে খেয়াল করো, অনেক বড় আছে। এর মধ্যে 4টে সাব পয়েন্ট আছে, এ বি সি ডি, এবং তাদের মধ্যে বেশ কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আমি পরে দেখাবো তোমাদের একে একে। আমি চাইবো এভাবে প্রতিটি চ্যাপ্টার তোমরা ভাগ করে নেবে। আচ্ছা, আর 4 নম্বর যে লাস্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে জেট বায়ু। ছাত্রদের মধ্যে যেটা অসুবিধা হয় আমি খেয়াল করেছি যে এই জেট বায়ুটা সম্পর্কে একটুখানি অসুবিধা হয়, আর আকস্মিক বায়ুর মধ্যে ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ এখানে অসুবিধা হয়। আর বাকিগুলো কিন্তু সেরকম অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, 8, 9, 10। তো আজকে আমরা শুরু করব বায়ু প্রবাহ। প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করব। আচ্ছা, ভূপৃষ্ঠের উপরে তো বায়ুচাপ বলয়গুলো আছে, তার মধ্যে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে নিম্নচাপ বলয়, একটা উচ্চচাপ বলয়। অর্থাৎ চাপের এই পার্থক্যের জন্য যখন এক স্থান থেকে বায়ু অন্য স্থানে এগিয়ে যায় তাকে বলা হয় বায়ু প্রবাহ। খুব ছোট্ট সংজ্ঞা, পরীক্ষায় 2 নম্বরের জন্য। কিন্তু বায়ু প্রবাহ এবং বায়ু স্রোতের মধ্যে কিছু পার্থক্য আছে। বায়ু প্রবাহ কোনটা বলছে যে এক জায়গায় নিম্নচাপ হলো, সেখান থেকে বাতাস ওপর দিকে উঠতে শুরু করলো, পার্শ্ববর্তী জায়গা থেকে ঠান্ডা জায়গা থেকে বাতাস আসছে, এই যে হরিজন্টালি মুভ করছে, এই হরিজন্টালি মুভমেন্টটা হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে এখানে বাতাসটা এসে হালকা হয়ে উপরে উঠলো, তাহলে ভার্টিক্যালি মুভ করছে, এটাকে বলছে বায়ু স্রোত। তাহলে একটা হচ্ছে উইন্ড, আর আছে এয়ার কারেন্ট বা বায়ু স্রোত। শ্রেণীবিভাগের মধ্যে তোমরা জানো প্রধানত 4টে ভাগে ভাগ করেছে বৈশিষ্ট্য অনুসারে। এটা কিন্তু লিখতে হবে যে বায়ু প্রবাহকে তার বৈশিষ্ট্য অনুসারে আমরা প্রধান 4টে শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিহত বায়ু, 2 সাময়িক বায়ু, 3 স্থানীয় বায়ু, 4 আকস্মিক বায়ু। এই 4 ধরনের বায়ু প্রবাহ আছে। প্রথমে চলে আসছি নিহত বায়ু। সারা বছর ধরে একই দিকে প্রবাহিত হচ্ছে বায়ুগুলো, নিহত বায়ু বলে। এর অবস্থান অনুসারে নিহত বায়ুকে 3টে ভাগে ভাগ করেছি। দেখো, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। নিহত বায়ুর ইংলিশ হচ্ছে প্ল্যানেটারি উইন্ড, এটা হচ্ছে ট্রেড উইন্ড, এটা ওয়েস্টার্লিজ, অ্যান্ড এটা হচ্ছে পোলার উইন্ড। এদের আবার ভাগ আছে। দেখো, সবারই 2টো করে ভাগ আছে। উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এইটা পড়াবার সঙ্গে সঙ্গে ছবি তো আঁকতেই হবে। আচ্ছা, তো এইগুলো সম্পর্কে ডিসকাস করার আগে আমি একটুখানি বলে দিই তোমাদের, সংজ্ঞা থেকে পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন, এই পার্থক্য থেকে 2 নম্বরের কোশ্চেন হয়। শ্রেণীবিভাগ থেকে শুধু নিহত বায়ু যদি আসে তাহলে সবকটাই লিখতে হবে, অর্থাৎ 5 মার্কসের কোশ্চেন হয় এখান থেকে, পুরোটা থেকে। জেনারেলি আসে না। আবার অনেক সময় শুধু আয়ন বায়ু সম্পর্কে দেয়, 3 মার্কসের, পশ্চিমা বায়ু 3 মার্কসের, মেরু বায়ু 2 মার্কসের। সাময়িক বায়ু থেকে 2 বা 3 নম্বরের কোশ্চেন হয়। স্থানীয় বায়ু থেকে 1 নম্বরের জন্য রেডি করতে হবে, তৈরি করতে হবে। আকস্মিক বায়ুর মধ্যে ঘূর্ণবাদ এবং প্রতি ঘূর্ণবাদ 3 নম্বরের কোশ্চেন হয়। আর জেট বায়ু সম্পর্কেও দেখো, সংজ্ঞা থেকে 2, বৈশিষ্ট্য থেকে 3, শ্রেণীবিভাগ থেকে 3, আর মৌসুমী বায়ুর সঙ্গে সম্পর্ক থেকে 3। এই মোটামুটি একটা আইডিয়া পরীক্ষা কি ধরনের কোশ্চেন হয়। বেশ, তাহলে ফিরে যাচ্ছি আমরা নিহত বায়ু সম্পর্কে আলোচনা। ছবি আঁকতে হবে। তো ছবি আঁকতে গেলে ফার্স্ট যেটা খুব চিরাচরিত যে ছবি আছে, আমি কি পুরোটা মুছে দেবো? না, ঠিক আছে, এখানে। তাহলে আমরা ছবিটা ছোট করে আঁকতে হবে। আচ্ছা, এটা মুছে দিই।
তাহলে আমরা নিয়ত বায়ু পড়ছি। দেখো পৃথিবীর মধ্যে এটা তো 0 ডিগ্রি 23.5, কি বলে এটাকে? কর্কট ক্রান্তি রেখা। 66.5 নর্থ, কি বলে এটাকে? সুমেরু বৃত্ত। 23.5 সাউথ, মকর ক্রান্তি রেখা। 66.5 সাউথ, কুমেরু বৃত্ত। এই চারটে কিন্তু চিরকাল মনে রাখতে হবে। আর তো 90 ডিগ্রিতে আছে এখানে, এটা হচ্ছে সুমেরু আর কুমেরু। আচ্ছা, এইখানে দেখবে আগের দিন আমি এঁকেছিলাম, এই জায়গাটাকে বলা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই জায়গাটা কেন এরকম ওয়েভ এঁকেছিলাম সেটাও বলেছি আগের দিন। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। শর্ট ফর্মে আগের দিনের লেখাটা লিখি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আচ্ছা, এখানে আছে এই জায়গাটা, এটা হচ্ছে কর্কটীয় উচ্চ চাপ বলয়। এখানে আছে এটা, এটা হচ্ছে সুমেরু নিম্ন চাপ বলয়। আর এইখানে আছে, এটা হচ্ছে সুমেরু উচ্চ চাপ বলয়। বায়ু প্রবাহ পড়ছে তো, বায়ু প্রবাহের সঙ্গে চাপ বলয়গুলো কিন্তু ইন্টার রিলেটেড। একইভাবে দক্ষিণ গোলার্ধেও তাই আছে। এটা হচ্ছে মকরীয় উচ্চ চাপ বলয়, এটা কুমেরু নিম্ন চাপ বলয়, আর এই জায়গাটা হচ্ছে কুমেরু উচ্চ চাপ বলয়। পরীক্ষাতে ফুল ফর্মে লিখতে হবে। এইবারে দেখো বায়ু প্রবাহ। তাহলে আমরা জানি উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে তুমি এখানে কিন্তু জেনে গেছো কোথায় উচ্চচাপ কোথায় নিম্নচাপ। নিচাপ মানে নিম্নচাপ, দেখো নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপ, আবার নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপ। তাহলে ইজিলি কিন্তু বলতে পারি যে কোন দিক থেকে বাতাস বইবে। যেমন এবার রাখি রাখো, এই জায়গাটাকে বলছে কর্কটীয় উচ্চচাপ বলয়। তাহলে এইখান থেকে বাতাস এই দিকে আসে। কেন না, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় আয়ন বায়ু, প্রথম পার্টটা। তাহলে এখানেও তাই হবে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা আয়ন বায়ু। তার সংজ্ঞা কি লিখবে? কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একইভাবে একই গতিতে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু দুটো ভাগ হলো। তাহলে এইখানটা হচ্ছে আয়ন বায়ু, এর দুটো ভাগ হলো, একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এক্ষেত্রে একটা বলে দিই, ছাত্ররা সমস্যা পড়ে যে এই উত্তর পূর্ব নামকরণগুলো কি করে হয়। সবসময় মনে রাখবে যেদিক থেকে বাতাস আসছে সেই অনুসারে তার নাম হয়। যেমন দেখো, এটা তো নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এই বাতাসে দেখো কোন দিক থেকে আসছে, এই কোনটা কি কোন? নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, তার নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। দেখো উত্তর পূর্ব দিক থেকে আসছে, তাহলে তোমরা নিজেরা বলো এটা কি হবে, কোন দিক থেকে আসবে? সাউথ অ্যান্ড ইস্ট। তাহলে এই বাতাসের নাম কি হবে? সাউথ ইস্ট। বাংলা করে দাও দক্ষিণ পূর্ব। আর আয়ন বায়ুটা মনে রাখতে হবে। তাহলে নামকরণ মনে থাকবে কোন দিক থেকে বাতাস আসছে। ঠিক একইভাবে দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। এবার তোমরা বলো পশ্চিমা বায়ুর নাম কি দেবো, কোন দিক থেকে আসছে এটা? মানে লম্বা করে দেয়, এই দিক থেকে যাচ্ছে। তাহলে এটা কি ওয়েস্ট অ্যান্ড সাউথ, তাহলে সাউথ ওয়েস্ট। তাহলে এর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এটা হচ্ছে পশ্চিমা বায়ু বন্ধু। এখানে দেখো মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু নিম্নচাপ বলয়ের দিকে বাতাস আসছে, একে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। কি নাম
কি নাম দেবো, কোন দিক থেকে আসছে, নর্থ অ্যান্ড ওয়েস্ট, তাহলে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম পশ্চিম বায়ু, তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। তাহলে আয়ন বায়ু হলো দুটো ভাগ, পশ্চিম বায়ু হলো দুটো ভাগ। এবার চলে আসছে মেরু বায়ু, এখানে ঠান্ডা, তাহলে এখানে কি হচ্ছে, সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু বৃত্তের নিম্নচাপ অঞ্চলের থেকে যে বায়ু একই গতিতে প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু। এটা বলো তাহলে কোন দিক থেকে আসে, দেখো নর্থ ইস্ট, এই যে নর্থ আমি ইস্ট লিখেছি, তাহলে এরও নাম হচ্ছে মেরু বায়ু, এটা হচ্ছে নর্থ ইস্ট, তাহলে উত্তর পূর্ব মেরু বায়ু। তাহলে এদিক থেকে দেখো এটা এরকম ভাবে আসবে, সংজ্ঞাটা একই হবে, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে মেরু বায়ু হলো এর দুটো ভাগ, তাহলে সব কটা দুটো করে ভাগ হচ্ছে। একটা প্রশ্ন করতে পারতো তোমরা, করা উচিত, সেটা হচ্ছে আমি তীর চিহ্নগুলো ব্যাকা ব্যাকা কেন আঁকছি, আমি তো সোজা এঁকে দিতে পারতাম, আমি এইটাকে আয়ন বায়ু বলতে পারি, এইটাও একটা আয়ন বায়ু, এইটা পশ্চিম বায়ু। পৃথিবীর আবর্তনের জন্য বাতাসগুলো বেঁকে যায়, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়, দেখো উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে গেছে, কিরকম করে রেখেছিলাম আমি ছবিটা, এই যে ডান দিকে বেঁকে গেছে, এইটা দেখো ডান দিকে বেঁকে আছে, দেখো ছবি দেখে মনে হচ্ছে বাঁ দিকে, এটা এইগুলোতে এই বেসিক কনসেপশন গুলো গন্ডগোল হয়ে যেতে হবে। দেখো এটা তো এটা এটা আমি বলছি ডান দিকে, তোমার সবাই বুঝতে পারছো হ্যাঁ ডান দিকে যাচ্ছে, তাহলে এটা ডান দিকে কি করছে, তোমাকে কল্পনা করতে হবে তুমি বাতাসের সঙ্গে ভেসে আসছো, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড কোনটা হচ্ছে, আমাকে বলতে হবে এটা কি হবে, এটা বাঁ দিকে না ডান দিকে বলতে হবে। দেখো নিশ্চয় বাঁ দিকে হবে, তুমি কল্পনা করে তুমি এর সঙ্গে আর এগিয়ে আসছো, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে আসছে। ও তাহলে এটা হচ্ছে তোমার আয়ন বায়ু সম্পর্কে, পশ্চিম বায়ু সম্পর্কে আর মেরু বায়ু সম্পর্কে সাধারণ ধারণা। বইয়ে এই ছবি আছে, এই ছবি কিন্তু পরীক্ষাতে আনতে হবে। আচ্ছা, এখানে দু একটা ছোট ছোট কোশ্চেন হয়, ওয়ার্ল্ডের ম্যাপ যদি দেখো তাহলে একটা ছোট জায়গায় ছবি আঁকি, তাহলে বোঝা যাবে 0 ডিগ্রি, এইটা হচ্ছে সাউথ আমেরিকা আঁকলাম, মেক্সিকো, এটা হচ্ছে আফ্রিকা আঁকলাম, পুরোটা আঁকছি না, লোহিত সাগর, ভূমধ্যসাগর, ইটালি, গ্রিনল্যান্ড চলে এলো, মাদাগাস্কার দ্বীপ, কুমিরু, তারপরে এদিকে পারস্য উপসাগরে ইন্ডিয়া আছে, পুরোটা আঁকলাম না। এবারে এইটা হচ্ছে তোমার 23.5 নর্থ কর্কটক্রান্তি রেখা, এইটা 23.5 সাউথ, তাহলে মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি। এবার দেখো তুমি এখানে আয়ন বায়ুটা লাগাও, দেখো তাহলে আয়ন বায়ু কি হবে, এইখান থেকে এদিকে আসবে, তাহলে দেখো টিপ চিহ্নগুলো এরকম দিচ্ছি আমি, দেখো ঠিক কিনা ভুল, ঠিক দিচ্ছি, দেখো এদিকে এই আয়ন বায়ুটার নাম কি, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দেখো ঠিকই দিয়েছি। এবারে যদি কেউ প্রশ্ন করে, দেখো খুব ভালো করে খেয়াল করো, প্রশ্ন যদি করে ব্রাজিলের উপকূলে বৃষ্টি হচ্ছে কিন্তু আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বৃষ্টি হচ্ছে না, অথচ দেখো বায়ুগুলো কিন্তু একটাই বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল মানে এই দিকটা, এইটা দক্ষিণ পশ্চিম উপকূলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, আবার ব্রাজিলের উপকূলেও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, এখানে বৃষ্টি হচ্ছে। তার কারণ কি, দেখো এইখানে যে বাতাসে যাচ্ছে, দেখো এটা হচ্ছে ওশেন থেকে ল্যান্ডে যাচ্ছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর থেকে ভূখণ্ডে ঢুকছে। এখানে কি হচ্ছে, দেখো মহাদেশ থেকে কিন্তু ওশেনে যাচ্ছে, অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগে যাচ্ছে, তাহলে স্থলভাগ থেকে জল হয়ে গেলে নিশ্চয়ই সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই, তাহলে জলে বাতাসে নেই, জলীয় বাষ্প তো নেই, এখান থেকে প্রচুর জলীয় বাষ্প হচ্ছে। একই কারণে দেখো এখানে সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে, দেখো পুরো বাতাসটা দেখো কিন্তু ল্যান্ডের উপর দিয়ে আসছে, মানে আয়ন বায়ুটা। এরকম ছোট ছোট কোশ্চেন হয়, এখানে ব্রিটেন আছে, কোশ্চেন হয় এইটাকে বলে ল্যাব্রাডর উপকূল, আর এটা যে ব্রিটেন। প্রশ্ন হচ্ছে, দেখো তুমি ইন্টারেস্টিং কোশ্চেন, ল্যাব্রাডর উপকূলে যখন বরফ থাকছে তখন ব্রিটেনের উপকূলে বরফ নেই কেন?
দেখো একই তো অক্ষাংশ আছে, কেন না এইখান থেকে কি বাতাস বইছে, পশ্চিম বায়ু। তাহলে পশ্চিম বায়ুটা দেখো এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে স্রোতটা, এই যে বায়ুটা কিন্তু এখানে বরফটাকে আর জমতে দিচ্ছে না, কারণ এইটার অরিজিন দেখো উষ্ণ জায়গা থেকে আসছে। তাহলে এখানে কিন্তু বরফ জমছে না, এখানে কিন্তু বরফ, এখানে কিন্তু এই বাতাসটা এবং ইনডাইরেক্টলি এই সমুদ্র স্রোতটার কোনো প্রভাব কিন্তু এখানে নেই। হলো এটা মোটামুটি আইডিয়া। তাহলে এটা হচ্ছে নিয়ত বায়ু। নেক্সট সাময়িক বায়ু। দেখো আমি গোল করে দিচ্ছি, মানে এগুলো কিন্তু পরীক্ষাতে ছবি আঁকতে হবে, যদি পরীক্ষা আসে ছবি আঁকতে হবে। সমুদ্র বায়ু, স্থলবায়ু, আর এইটা পারবে না দেওয়ার কারণে এইটা উপত্যকা বায়ু। অল্প করে বলে দিই, খুব ইজি কোশ্চেন, মানে ইজি ছবি আঁকতে হবে এরকম করে। এটা সমুদ্র করে দিলে, এটা ভূমিভাগ। তাহলে দিনের বেলা সূর্য এঁকে দিলে, দিন রাত্রি লেখার দরকার নেই। কোন জায়গাটা গরম হবে বেশি, এখানটা, তাহলে এখানে থেকে নিম্নচাপ তৈরি হবে দিনের বেলা, এখানে হবে উচ্চচাপ, তখন বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপে হবে, অর্থাৎ সমুদ্র থেকে ভূমিতে আসবে, সমুদ্র থেকে আসছে ভূমিতে, এটাকে বলছে সমুদ্র বায়ু। সমুদ্র থেকে আসছে বাতাসটা সমুদ্র বায়ু হলো। ইংলিশটা হচ্ছে সি ব্রিজ। আচ্ছা, যখন রাত্রি হলো, চাঁদ দেখে দিলে, রাত্রিবেলা দেখো জল ধীরে ধীরে গরম হয়েছিল, আর এ খুব দ্রুত গরম হয়েছিল স্থল, তো এ খুব দ্রুত ঠান্ডা হয়ে গেল, এখানে তখন সৃষ্টি হলো উচ্চচাপ, আর এখানে তখন সৃষ্টি হলো নিম্নচাপ। বাতাস কোন দিকে বইবে, ল্যান্ড টু সি, এটাকে বলছে ল্যান্ড ব্রিজ, অর্থাৎ স্থলবায়ু। এরকম ছবি আঁকতে হবে, বেশি বড় করে ছবি আঁকার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে যে যদি প্রশ্ন করে স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রেবেলা না দিনের বেলা। দেখো স্থলবায়ু মানে স্থল হইতে আগত বায়ু, দেখো রাত্রেবেলা প্রবাহিত হয়। সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়। মৌসুমী বায়ু, এটাও একটা সাময়িক বায়ু আছে। কেন বল সাময়িক বায়ু, না এই বছরের নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। এটা কিন্তু আগের মতো নিয়ত নয় যে সারা বছর ধরে প্রবাহিত হয়, বছরের নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, তাই এটা হচ্ছে সাময়িক বায়ু। মৌসুমী বায়ু তোমরা জানো বর্ষাকালে আসছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এটাও দেখো সারা বছর থাকে না, সেজন্য এই বায়ুটার নাম হচ্ছে সাময়িক বায়ু। এটা ভারত, বাংলাদেশ, তোমরা জানো পাকিস্তান, এই অঞ্চলে প্রবাহিত হয়। পার্বত্য উপত্যকা বায়ুটা কি, এর আবার দুটো ভাগ আছে। এটা যদি এরকম আঁকি, তাহলে রাত্রেবেলা চাঁদ উঠেছে, রাত্রেবেলা দেখা যাবে যে এইখান থেকে খুব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই যে উপত্যকা বলে, এটা হচ্ছে উপত্যকা। এইখানকার শীতল বায়ু নিচের দিকে নেমে আসে অত্যধিক ঠান্ডার জন্য, তাহলে এইটাকে, এই বাতাসটাকে বলছে পার্বত্য বায়ু, ক্যাটাবেটিক বায়ু। কেন সাময়িক বায়ু, প্রশ্ন হচ্ছে পার্বত্য বায়ু কেন সাময়িক বায়ু বলছে, না রাত্রেবেলা প্রবাহিত হচ্ছে। আর যখন ঠান্ডা বাতাসটা এলো, তখন দেখো এইখানে যে গরম জায়গা ছিল, তুলনামূলকভাবে তো পাহাড়ের চূড়ার থেকে গরম হবে, তখন এখান থেকে কিন্তু গরম বাতাসটা উপর দিকে ঘুরে যাচ্ছে। এইটাকে বলছে অ্যানাবেটিক বায়ু, এটাকে বলছে উপত্যকা বায়ু। এই কারণে তুমি দেখবে যে রাত্রেবেলা এই উপত্যকাতে, পাহাড়ি অঞ্চলে যে উপত্যকায় বসতি গড়ে ওঠে, রাত্রেবেলা দেখবে বরফ পড়ে। তার কারণ হচ্ছে দুপাশের ঠান্ডা জায়গা থেকে ক্যাটাবেটিক বায়ু পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পার্বত্য বায়ু, এটা হচ্ছে সাময়িক বায়ুর একটা উদাহরণ। নেক্সট আসছি স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড বলা হয়। এই লোকাল উইন্ড তো অনেক ধরনের হয়, সেজন্য একটা ছক আমি বানিয়ে ফেলেছি। এটা তোমরা যদি ক্লোজ আপে একটু এই পুরো ছকটা ক্লোজ আপে যদি করে নিই আমরা, তাহলে দেখো কাকে বলছেন স্থানীয় বায়ু, না যে সমস্ত বায়ু নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ, অল্প স্থানের মধ্যে প্রবাহিত হয়, তাদের বলছে স্থানীয় বায়ু। এটা দুটো ভাগ, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু, একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। ঠিক পরীক্ষাতে এরকম ভাবে তোমরা নোটগুলো করে নেবে, মানে তোমাদের নোট খাতাতে। উষ্ণ বায়ুর উদাহরণ হচ্ছে ফন, কোন কালে প্রবাহিত হয়,
কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, শর্ট ফর্মে লিখে নাও। একটু ক্লোজ আপ দেখো এখানটা। ফন, ফন হচ্ছে একটি উষ্ণ স্থানীয় বায়ু। এটি শীতকালে প্রবাহিত হয় আলস পর্বত থেকে রাইন নদীর উপত্যকায়। 2 মার্কসের জন্য যথেষ্ট অ্যান্সার। চিনুক, চিনুক একটি উষ্ণ স্থানীয় বায়ু। এটি বসন্তকালে প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেরি অঞ্চলে প্রবাহিত হয়। এর ফলে বরফ গলে যায়, তাই একে বলে তুষার ভক্ষক, স্নো ইটার। ওই জন্য ব্র্যাকেটের মধ্যে তুষার ভক্ষক লিখে রাখো পরীক্ষা মনে রাখার জন্য। নেক্সট যদি টিকা লিখতে আসে, সিরোকো। সিরোকো কি? এটি একটি উষ্ণ স্থানীয় বায়ু, গ্রীষ্মকালে প্রবাহিত হয় আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয়। এইভাবে দেখো 4টে উষ্ণ স্থানীয় বায়ু উদাহরণ দিয়েছি। লুটা আমাদের এখানে আছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারত থেকে বিহারে পর্যন্ত আসে। আবার শীতল স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল, এটাও শীতকালে আসে। তাহলে কি লিখবে মিস্ট্রাল সম্পর্কে? মিস্ট্রাল হলো একটি শীতল স্থানীয় বায়ু, এটি শীতকালে প্রবাহিত হয় ইউরোপের আলস পর্বত থেকে রোন নদীর উপত্যকা পর্যন্ত। বোরা একটি শীতল স্থানীয় বায়ু, এটি শীতকালে প্রবাহিত হয় আলস পর্বত থেকে ইটালি। নামটা খুব মনে পড়ছে এখন, ইটালি, তাই তো? তাহলে ইটালিতে কিন্তু বোরা প্রবাহিত হয়, তাহলে বোরা একটা শীতল বায়ু। তাহলে এটা হচ্ছে স্থানীয় বায়ু। এই চারটা একটুখানি দেখে নিও। আচ্ছা, লাস্ট হচ্ছে আকস্মিক বায়ু। এটাকে বলছে সাডেন উইন্ড, মানে হঠাৎ করে যে বাতাস পড়ে। হঠাৎ করে ধরো কোনো জায়গায় বায়ুর চাপে তফাৎ হয়ে গেল, তাহলে কি হবে? বাতাস প্রচন্ড জোরে প্রবাহিত হবে। তাহলে তাদের বলছে আকস্মিক বায়ু। এর দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতি ঘূর্ণবাত। এটা আন্ডারলাইন করে দিই। একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতি ঘূর্ণবাত। ইংলিশটা হচ্ছে সাইক্লোন এবং অ্যান্টি সাইক্লোন। আচ্ছা, ঘূর্ণবাতটা কি দেখো এবারে। ঘূর্ণবাতটা বলছে যে হঠাৎ করে যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে চারিদিক থেকে বাতাস তো ছুটে আসবে সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে। তখন কিরকম হবে? মনে করি এটা নিম্নচাপ কেন্দ্র, এগুলো হচ্ছে সমচাপ রেখা। আগের দিন সমচাপ রেখা আলোচনা করেছি। এইটা হচ্ছে উত্তর গোলার্ধে কোনো একটা জায়গা। তাহলে সমচাপ রেখা যেমন আছে, তখন দেখা যাবে যে এখানে নিম্নচাপ এবং এইগুলো উচ্চচাপ হওয়ার জন্য বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। দেখো বেঁকে বেঁকে আসছে, এইটাকে বলা যায় ঘূর্ণবাত। এই সেন্টারটাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন। দেখো এটা কিন্তু দেখো উত্তর গোলা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না। তাহলে ঘূর্ণবাত কাকে বলে? ঘূর্ণবাত বললাম। বৈশিষ্ট্য কি? এর কেন্দ্রে থাকে নিম্নচাপ, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এখানে বাতাস উত্তর গোলার্ধে ঘড়ি কাটার বিপরীতে ঘোরে, দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাটার দিকে হবে। আচ্ছা, আর কি একটা বৈশিষ্ট্য? এই ঘূর্ণবাতের কেন্দ্রে থাকবে নিম্নচাপ এবং বাইরের দিকে থাকবে উচ্চচাপ। আর একটা বৈশিষ্ট্য কি? প্রচন্ড স্পিডে আসার ফলে কি হবে? ঝড় বৃষ্টি হবে। তাহলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলো বই থেকে পেয়ে যাবে। টর্নেডো, হ্যারিকেন, সাইক্লোন, এগুলো পেয়ে যাবে উদাহরণ। শ্রেণীবিভাগে দুটো ভাগ আছে, একটা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাতটা কি? একটা সার্কুলেশন অফ উইন্ড, বাতাসটা চক্র খাচ্ছে, বাইরে থেকে ভেতর দিকে ঢুকছে, প্রচন্ড স্পিডে আসছে এবং উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এটার কি শ্রেণীবিভাগ? দুটো। একটা হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত, দেখো ছোটকে লিখেছি 6 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি সাউথের মধ্যে থাকবে এটা ক্রান্তীয় ঘূর্ণবাতটা। নাতিশীতোষ্ণ থাকবে 30 ডিগ্রি নর্থ থেকে 65 ডিগ্রি নর্থের মধ্যে। তবে এই দুটোর মধ্যে তফাৎ আছে, একটা পরীক্ষা কোশ্চেন হয়, দুটো তফাৎ কি? ক্রান্তীয় ঘূর্ণবাতে একটা আই অফ সাইক্লোন থাকছে, চারিদিক থেকে ঠান্ডা বাতাস ভেতর দিকে আসছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি হচ্ছে? একটা শীতল বায়ু আর একটা উষ্ণ বায়ু মুখোমুখি ধাক্কা লাগছে, তাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। পরবর্তী পরে ডিটেল আলোচনা হবে। প্রতি ঘূর্ণবাত কি? এই যে বাতাসটা আসছে, এটা কোন জায়গা থেকে আসছে? এটাকে বলা হচ্ছে কি? ঘূর্ণবাতের কেন্দ্রে বাতাসে জড়ো হচ্ছে, এটা আমরা বলতে পারি রিসিভার অফ এয়ার। আর তাহলে এইগুলো কোথা থেকে আসছে? অনেক দূর থেকে আসছে, সেগুলো হচ্ছে সাপ্লাইয়ার অফ এয়ার। সাপ্লাই কারা করছে? এই প্রতিভ ঘূর্ণবাত সাপ্লাই করছে। এদিকে কিন্তু কোনো একটা জায়গাতে প্রতি ঘূর্ণবাত একটা আছে, সে কিন্তু বাতাসটা ছাড়ছে,
আর এই কিন্তু বাতাসটা রিসিভ করছে। এটা উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীতে, প্রতি ঘূর্ণবায়ু উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে। প্রশ্ন হয়, খুব কমন কোশ্চেন, যে ঘূর্ণাবাতের সঙ্গে প্রতি ঘূর্ণাবাতের তফাৎ লেখো। বৈশিষ্ট্যগুলো যদি একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো ঘূর্ণাবাতের বৈশিষ্ট্য, তাহলে অপোজিট গুলো হয়ে যাবে প্রতি ঘূর্ণাবাতের বৈশিষ্ট্য। ঠিক আছে, লাস্ট যেটা বলি জেট বায়ু, এটা সম্পর্কে আলোচনা করতে হয়, ছাত্ররা বলে বারবার। জেট বায়ু নামটা খুব সুন্দর, কিন্তু এই বাতাসটা তো বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে আছে? এই যে আমি এত কিছু আলোচনা করছি, নিহত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু, এগুলো বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? একদম নিচের স্তরে আছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে আছে। জেট বায়ু হচ্ছে এমন একটি বায়ু যেটি সারা বছর প্রবাহিত হয় না, কখনো কখনো তীব্রতা বাড়ে। জেট বায়ু তোমার খুব যদি দ্রুত তাপ ও চাপের পার্থক্য হয়, তাহলে জেট বায়ু সৃষ্টি হয়। জেট বায়ু মোটামুটি 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই বাতাসটা প্রবাহিত হয়, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের মধ্যে আছে। দেখো, আচ্ছা, এটা কতটা গভীর হয়? এটা 2 থেকে 4 কিলোমিটার গভীর হয়, অর্থাৎ যে বাতাসটা বলছে 2 থেকে 4 কিলোমিটার ডেপথ হয়। কিরকম হবে? তাহলে এর বৈশিষ্ট্য কি? 0 ডিগ্রিতে সর্পিল আকারে, জেট বলছি তো, এই বাতাসটা সর্পিল আকারে প্রবাহিত হয় 7 থেকে 14 কিলোমিটার হাইটে, মানে ট্রোপোস্ফিয়ারের মধ্যে। আর যদি আমি এখানে এবার ভারতটা আঁকি, এটা ভারত, চায়না এঁকে দিলাম, পুরোটা আঁকছি না, এদিকে আফ্রিকা, এদিকে অস্ট্রেলিয়া উঁকি মারছে। তাহলে দেখো, এই বাতাসটাকে বলে জেট বায়ু, অর্থাৎ জেট বায়ু। তাহলে যে বায়ু প্রবাহ ভূপৃষ্ঠ থেকে 7 থেকে 14 কিলোমিটার উপরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, সাধারণভাবে তাকে জেট বায়ু বলে। এই জেট বায়ু 2 ধরনের হয়, ক্রান্তীয়, 3 ধরনের হয়, ক্রান্তীয় জেট, উপক্রান্তীয় জেট এবং মেরুদেশীয় জেট। আমরা যেটা নিয়ে, আমরা যে এলাকাতে বাস করছি ইন্ডিয়াতে, সেখানে কিন্তু দুটো জিনিস কাজ করে, ক্রান্তীয় জেট আর উপক্রান্তীয় জেট। দেখো কিভাবে মৌসুমী বাতাসকে এরা প্রভাবিত করে। আচ্ছা, এই জেট বায়ুটা আমি বললাম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু এমন কিছু জেট বায়ু হয় সেগুলো কিন্তু অনেক সময় পূর্ব থেকে পশ্চিম দিকে আছে। একটা জেট বায়ু যেমন বলছি ক্রান্তীয়, এই যে ক্রান্তীয় জেট, এর নাম হচ্ছে পূবালি, ক্রান্তীয় পূবালি জেট। এই বাতাসটা দেখো কিরকম মজার। এই বাতাসটা মায়ানমার, থাইল্যান্ড, এই এলাকাটা, এখান থেকে সৃষ্টি হয়ে ইরান, আরবের উপর দিয়ে আফ্রিকা পর্যন্ত প্রবাহিত হয় এই বাতাসটা। এ কিন্তু এইদিকে মুভ করে, পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যখন এখানে আমাদের জুন মাস, তাহলে নিম্নচাপ তৈরি হয়ে আছে, এখান থেকে তো বাতাস আসছে, জলীয় বাষ্প বাতাস উত্তর গোলার্ধে ডান দিকে ঘুরে গেল, মৌসুমী বাতাস ঢুকছে। এটা যদি এই ক্রান্তীয় মানে পূবালি জেট যদি সক্রিয় থাকে, তাহলে এটাকে এদিকে যেহেতু যাচ্ছে, তখন কিন্তু এইটা বেশি সক্রিয় হয়ে যাবে নিম্নচাপটা। একটু বড় করে আঁকলে মনে সুবিধা হবে। এইটা ভারতটা, তো 0 ডিগ্রি, এখান থেকে বাতাস ঢুকছে, এখান দিয়ে তোমার আসছে জেট, এটা হচ্ছে পূবালি জেট, পূবালি জেট, এটাকে অনেকে বলে ক্রান্তীয় জেট। এই বাতাসটা যদি এদিকে মুভ করে, তাহলে যখন আমার এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে বাতাসটা অটোমেটিক্যালি এদিকে আসছে, নিম্নচাপের আকর্ষণে আসছে। এই তখন করছে কি, দেখো, এই যেহেতু পশ্চিম অভিমুখে যাচ্ছে, এ তখন কিন্তু এই বাতাসটাকে টানতে হেল্প করে। তাহলে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে দেখো এর কিন্তু রিলেশন আছে একটা, কোন সময়তে? মে, জুন, জুলাই, ওই সময়টা। তাহলে এই বাতাসটা কিন্তু, অর্থাৎ আরব সাগরের শাখা, বঙ্গোপসাগরের শাখাকে টানতে বাধ্য করছে জেট। কোন জেট? ক্রান্তীয় জেট বা পূবালি জেট। শীতকালে কি হচ্ছে, যখন এই জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে এলো, নিম্নচাপে সরে আসছে, তখন কিন্তু এই জেট বায়ুটা থাকছে না। দেখো, এইটাই মজার। তখন এইখান দিয়ে কিন্তু
একটা জেট বায়ু প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, এবং দেখো এটা কিন্তু ইন্ডিয়া থেকে উপর দিকে সরে গেল একটু। এই বাতাসটা যদি নিচের দিকে নেমে আসে, তাহলে তোমরা জানো এখানে হিমালয় পর্বত আছে, এখানে হিন্দুকুশ, কারাকোরাম এগুলো আছে, এই বাতাসটা তখন এই ঠান্ডা বায়ুটাকে এই দিকে আনতে শুরু করবে। বোঝা গেল কি? তার মানে পূবালি জেটটা কি ইন্ডিয়ার কাছাকাছি প্রবাহিত হচ্ছে, মৌসুমী বাতাসকে টানছে। উপক্রান্তীয় জেটটা কি ইন্ডিয়ার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, শীতকালে পরে এই জেটটা যখন তরঙ্গের আকারে যাচ্ছে, এই যদি নিচের দিকে মুভ করে, তাহলে ইন্ডিয়াতে শীত তাড়াতাড়ি পড়তে শুরু করবে, আর শীত তাড়াতাড়ি পড়া মানে মৌসুমী বাতাস তাড়াতাড়ি ফিরে যাবে। এটাকে বলছে জেট বায়ু। জেট বায়ু খুব কমন কোশ্চেন হয়, এইখান থেকে কোশ্চেন হয়, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কি। তো ঠিক আছে, আজকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা হলো, তাড়াতাড়ির মধ্যে আলোচনা হলো। পড়ে নেবে বাড়িতে একবার, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টসে লিখে দেবে। আর এর পরবর্তী পর্যায়ে মনে হয় তোমার অধক্ষেপণ চ্যাপ্টারটা বাকি আছে, ক্রান্তীয় অঞ্চল, হ্যাঁ ওটাই বাকি আছে, ওটা শেষ করার চেষ্টা করবো। আর এর মধ্যে যে কোনো ধরনের অসুবিধা হলে কমেন্টে লিখে দেবে, তাহলে সেই মতো আমরা রেকটিফাই করবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত।